আসসালামু আলাইকুম, আমার চ্যানেল কুকিং বেমিতে আপনাদের সবাইকে স্বাগতম। আম এমন একটা ফল যেটা পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে। আর যেহেতু এখন আমের সিজন, সবার বাসায় কম বেশি আম রয়েছে। আম তো এমনিতেও খেতে যেমন অনেক বেশি ভালো লাগে, ডেজার্ট তৈরি করলে তো কথাই নেই। আম দিয়ে বিভিন্ন রকম ডেজার্ট তৈরি করা যায়। আজ সেরকমই চারটা ডেজার্ট আপনাদের সাথে শেয়ার করব। এগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু খুবই মজার হয়। আশা করছি রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে। আজ তৈরি করব অ্যারাবিয়ান ব্রেড ম্যাঙ্গো পুডিং। নর্মালি এই ডেজার্টটা তৈরি করার জন্য হুইপড ক্রিম ইউজ করা হয়, তবে কোনো ধরনের হুইপড ক্রিম ছাড়াই আজ আমি আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করব। এটা তৈরি করা খুবই সহজ, তবে খেতে এত বেশি মজার হয় যে একবার তৈরি করলে নিশ্চয়ই বারবার তৈরি করবেন। আর এই প্রচণ্ড গরমে ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটা খেলে কিন্তু মন একদম ঠান্ডা হয়ে যাবে। আমি আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। প্রথমে আমের পিউরে তৈরি করে নিব। এখানে আমি 2টা পাকা মিষ্টি আম নিয়ে নিয়েছি, যেগুলোকে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো আমি এখানে ইউজ করতে পারবেন, তবে চেষ্টা করবেন একটু মিষ্টি আম ইউজ করার জন্য। তাহলে এক্সট্রা করে আর খুব বেশি চিনি ইউজ করতে হয় না। আমি আমগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন এগুলোকে একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছি। আর এর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। যেহেতু আমটা এমনিতেই মিষ্টি, চিনির পরিমাণটা একটু কমই দিয়েছি। এখন এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে একটা সাইডে রেখে দিচ্ছি। আর এখানে আমি বেশ কয়েক পিস পাউরুটি নিয়েছি। পাউরুটির সাইডের যে ব্রাউন অংশটা আছে সেটাকে কেটে নিচ্ছি। সাইডের এই ব্রাউন অংশটাকে ফেলে না দিয়ে এটা দিয়ে চাইলে কিন্তু খুব সহজে আপনারা ব্রেড ক্রাম্বস তৈরি করে নিতে পারেন। আর ব্রেড ক্রাম্বস তো আমাদের বিভিন্ন রেসিপিতে আমরা ইউজ করেই থাকি। যে বাটিতে আমি ডেজার্টটা সেট করব, পাউরুটির পিসগুলোকে এখন সেই বাটিতে সাজিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা মতো এটাকে কেটে সাজিয়ে নিতে পারেন। আমি একটা লেয়ার সাজিয়ে নিয়েছি। এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর এখানে একটা প্যানে নিয়ে নিচ্ছি 2 কাপ, মানে 1/2 লিটার তরল দুধ। দুধটাকে আগে থেকে জাল করে রেখেছিলাম, এখন রুম টেম্পারেচারে আছে। এর সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার। আর 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিলে এটা স্বাদও যেমন অনেকটাই বেড়ে যায়, আর দুধটা অনেক দ্রুত ঘন হয়ে যায়। তবে এটা অপশনাল, গুঁড়া দুধ দিতে না চাইলে না দিলেও চলবে। সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এটাকে চুলায় দিয়ে জাল করে নিব। আর কাস্টার্ডের এই মিশ্রণটাকে কিন্তু খুব বেশি সময় জাল করতে হবে না, অল্প কিছুক্ষণ জাল করলেই দেখবেন এটা অনেক বেশি ঘন হয়ে যাচ্ছে। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এটাকে অনবরত নেড়ে নেড়ে জাল করে নিচ্ছি। যেহেতু এটাতে কাস্টার্ড পাউডার ইউজ করেছি, এটাকে অনবরত না নাড়লে নিচে ধরে যাবে বা পুড়েও যেতে পারে। আমি এটাকে মোটামুটি অনবরত নেড়ে নেড়ে 4 থেকে 5 মিনিটের মতো জাল করে নিয়েছি। এটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর আগে থেকে বাটিতে যে পাউরুটিটাকে সাজিয়ে রেখেছিলাম সেটার উপর এখন এই কাস্টার্ডের মিশ্রণটা দিয়ে নিচ্ছি। সম্পূর্ণ কাস্টার্ডের মিশ্রণটা একবারে দিয়ে দিব না, অর্ধেকটা দিয়ে নিচ্ছে, বাকি অর্ধেকটা আরেকটা লেয়ারের উপরে দিব। প্রথমে যে আম ব্লেন্ড করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা নিয়ে আমের একটা লেয়ার দিয়ে নিচ্ছি। আমি এখানে ব্লেন্ড করে নিয়ে আম দিয়ে দিচ্ছি, তবে আপনারা যদি এভাবে দিতে না চান সেক্ষেত্রে চাইলে কিন্তু আম ছোট ছোট টুকরো করে কেটেও লেয়ারটা দিয়ে নিতে পারেন। এখন এটার উপরে পাউরুটি দিয়ে আবারও আরেকটা লেয়ার দিয়ে নিচ্ছি। আর সেম প্রসেসটাই আবারও ফলো করব। বাকি যে কাস্টার্ডের মিশ্রণটা ছিল সেটা সম্পূর্ণটা দিয়ে নিয়েছি, আর আবারও আমের কিছুটা পিউরে দিয়ে নিচ্ছি। তবে এবার আমি কাস্টার্ড আর আমের পিউরেটাকে ভালোভাবে মিশিয়ে তারপরে ছাড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আলাদা আলাদাভাবে দিয়ে নিতে পারেন আগের বারের মতো। এখন এটার উপরে ক্রিমের একটা লেয়ার দিয়ে নিব, তবে এখানে আমি কোনো হুইপড ক্রিম ইউজ করিনি। ডানোর যে ফ্রেশ ক্রিমগুলো কিনতে পাওয়া যায় সেটা আমি এখানে ইউজ করেছি। 3 টেবিল চামচ ক্রিমের সাথে 3 টেবিল চামচ কনডেন্স মিল্ক দিয়ে নিয়েছি। এখন এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর আপনারা চাইলে কিন্তু কনডেন্স মিল্ক খুব সহজে বাসায় তৈরি করে নিতে পারবেন। সেটার একটা রেসিপি আমার চ্যানেলে আছে, চাইলে দেখে নিতে পারবেন। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। এই তো ক্রিমটা তৈরি হয়ে গিয়েছে। এখন ডেজার্টের উপরে লাস্ট লেয়ার হিসেবে এটাকে দিয়ে নিচ্ছি। তারপর এটাকে ফ্রিজে রেখে পুরোপুরি ঠান্ডা করে নিব। আর এটাকে কিছুটা ডেকোরেট করার জন্য আমি উপরে একটুখানি করে ম্যাঙ্গো পিউরে দিয়ে নিচ্ছি। এটা শুধুমাত্র আমি ডেকোরেশনের জন্য দিচ্ছি, এটা অপশনাল। অল্প অল্প করে ম্যাঙ্গো পিউরেটা দিয়ে নিচ্ছি। তারপর একটা টুথপিক বা যে কোনো কাঠির সাহায্যে এটাকে একটু ঘুরিয়ে নিলেই কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে। এখন এটাকে কিছুটা ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে দিব কমপক্ষে 3 থেকে 4 ঘন্টার জন্য। আপনারা চাইলে আগের দিন তৈরি করে পরের দিনও সার্ভ করতে পারেন।
3 ঘন্টা পরে আমি এটাকে ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি আর ওপরে কিছুটা আম কুচি আর কিছুটা পেস্তা বাদাম কুচি দিয়ে এটাকে সার্ভ করে নিচ্ছি। ঠান্ডা ঠান্ডা এই অ্যারাবিয়ান ম্যাঙ্গো পুডিংটা খেতে এত বেশি মজার হয় যে বাড়িতে আপনারা একবার তৈরি না করলে বুঝতেই পারবেন না যেটা খেতে কতটা মজার। আর আমার আজকের রেসিপিটি যদি কোথাও আপনাদের একটুখানিও ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, তাহলে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। তৈরি করে দেখাবো আম দিয়ে অসম্ভব মজার একটি ঠান্ডা ঠান্ডা ডেজার্ট রেসিপি, যেটাকে ম্যাঙ্গো ব্যাঙ্গো বলা হয়। এখন যেহেতু আমের সিজন, এই রেসিপিটি অবশ্যই একবার হলেও ট্রাই করতে পারেন। এটা খেতে এত বেশি মজার হয় যে যদি একবার আপনারা এভাবে তৈরি করেন এই আমের সিজনে এটা বারবার তৈরি করবেন, আর এটা খাওয়ার সাথে সাথে দেখবেন মন প্রাণ একদম ঠান্ডা হয়ে যাচ্ছে। এটা খেতেও যেমন মজার আর অনেক বেশি স্বাস্থ্যকরও। তৈরি করে নেওয়া বেশ সহজ, ছোট থেকে বড় সবার খুবই পছন্দ হবে। রেসিপিটি ট্রাই করতে পারেন, আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। এখন কথা না বাইরে পুরো রেসিপিতে চলে যাচ্ছে। প্রথমে এখানে আমি পাকা মিষ্টি আম নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো আমি ইউজ করতে পারবেন, তবে চেষ্টা করবেন একটু মিষ্টি আমটা ইউজ করার জন্য। মিষ্টি আম ইউজ করলে ডেজার্টের টেস্ট কিন্তু অনেক বেশি ভালো আসবে। আমি আমগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনোভাবেই কাটতে পারেন। আর এখানে আমি 2টা আম ইউজ করছি। আর এক্সট্রা করে খুব বেশি চিনি ইউজ করতে হয় না, তাহলে এটা অনেক বেশি হেলদিও হয়ে যায়। আমগুলোকে ছোট করে কেটে আমি একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিয়েছি, আর এর সাথে 1 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি, যেহেতু আমগুলো এমনিতে অনেক বেশি মিষ্টি। এখন এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে একটা সাইডে আমের পাল্পটাকে রেখে দিচ্ছি। আর এখন ডাবের পুডিংটা তৈরি করে নিব। আমি এখানে একটু বেশ বড় সাইজের একটা ডাব নিয়েছিলাম, সেটা থেকে 1/2 লিটার মানে 2 কাপ পানি হয়েছে। ডাবের পানিটাকে একটা ছাঁকনির সাহায্যে আমি প্যানে ছেঁকে নিচ্ছি, যেন কোনো ময়লা অংশ না চলে যায়। যেহেতু একটু মোটা শাঁসযুক্ত ডাব ইউজ করেছি, পানিটা বেশ মিষ্টি, তাও আমি এখানে 2 টেবিল চামচ চিনি দিয়ে নিচ্ছি। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো অ্যাডজাস্ট করে নিতে পারেন, বা চিনি দিতে না চাইলে না দিলেও চলবে। দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ আগার আগার পাউডার। আগার আগার পাউডারের পরিবর্তে কিন্তু চাইলে আপনারা জেলাটিন দিয়ে এই ডাবের পুডিংটা তৈরি করে নিতে পারেন। আমার অনেক রেসিপিতে আপনারা এসে কমেন্ট করেন আগার আগার পাউডারটা মিশতে চায় না, জমাট বেঁধে যায়, বা পুডিংটাও সেট হয় না। তারা অবশ্যই চেষ্টা করবেন ভালো কোনো ব্র্যান্ডের আগার আগার পাউডার ইউজ করার জন্য। আমি এখানে অ্যাঙ্কার ব্র্যান্ডের আগার আগার পাউডারটা ইউজ করেছি। আর আগার আগার পাউডার কখনোই গরম পানিতে ইউজ করা যাবে না, নর্মাল রুম টেম্পারেচারে থাকা অবস্থায় মিশিয়ে নিতে হবে, তারপরে চুলায় দিয়ে জাল করতে হবে। এখন এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, তারপর আমি প্যানটাকে চুলায় বসিয়ে দিয়েছি। আর এখন এটাকে খুব বেশি সময় জাল করব না, পানিতে বলক আসার পর 1-1.5 মিনিটের মতো জাল করে নিলেই হবে। জাস্ট বলক আসা পর্যন্ত এটাকে কিছুক্ষণ জাল করতে হবে। এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর যে বাটিতে ডাবের পুডিংটা সেট করবেন সেটাতে ডাবের পানিটা সাথে সাথে ঢেলে নিতে হবে, তা না হলে কিন্তু প্যানেই জমে যাবে। আমি এখানে একটা বাটিতে নিয়ে নিয়েছি। তারপরে কিছুটা ঠান্ডা হওয়ার পর নর্মাল ফ্রিজে 20 মিনিটের জন্য রেখে দিব, তাহলে এটা পুরোপুরি জমে যাবে। 20 মিনিট পরে আমি ডাবের পুডিংটাকে বের করে নিয়ে এসেছি। এটা কিন্তু পুরোপুরি সেট হয়ে গিয়েছে। এখন ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা মতো সাইজ এটাকে ছোট বড় করে কেটে নিতে পারেন। ডাবের এই পুডিংটা এমনিতেই খেতে অনেক বেশি মজার হয়, যখন আমের এই ডেজার্টটার মধ্যে দিবেন এটার স্বাদ কিন্তু আরও অনেক গুণেই বেড়ে যাবে। ডেজার্টটা তৈরি করা কিন্তু খুবই সহজ। এখানে একটা বড় বলে নিয়ে নিচ্ছি 1 কাপ সাবুদানা, যেটাকে আমি আগে থেকে সেদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2টা একদম পাকা মিষ্টি আম, যেটাকে আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আর এর সাথে দিয়ে দিচ্ছি ডাবের পুডিং। তৈরি করে রাখা আমের যে পাল্পটা ছিল সেটাও দিয়ে দিচ্ছি। এখন এর সাথে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। আর মিষ্টিটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে এখানে ইউজ করতে পারবেন। কনডেন্স মিল্ক দিলে ডেজার্টটা যেমন পাতলা হয়ে যাবে না, আর এটা খেতেও অনেক বেশি ভালো লাগবে। তবে হাতের কাছে না থাকলে আপনারা চাইলে এখানে কনডেন্স মিল্কের পরিবর্তে চিনিও ইউজ করতে পারেন। আমি এখানে 1/3 কাপ কনডেন্স মিল্ক ইউজ করেছি, আর এর সাথে দিয়ে দিচ্ছি তরল দুধ। এখানে আমি 1/2 লিটার তরল দুধ আগে থেকে জাল করে ফ্রিজে রেখে একদম ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা ঠান্ডা দুধটাই দিতে হবে, তাহলে ডেজার্টটা সাথে সাথেই সার্ভ করা যাবে। আর যদি নর্মাল রুম টেম্পারেচারে থাকা তরল দুধ ইউজ করেন, তাহলে এটাকে তৈরি করে 2 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে, পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য। কেননা ঠান্ডা ঠান্ডা ডেজার্টটাকে সার্ভ করতে হবে। সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এই তো তৈরি হয়ে গেল ম্যাঙ্গো ব্যাঙ্গো। ভীষণ মজার আমের এই ডেজার্টটা কিন্তু এই আমের সিজনে তৈরি করতে ভুলবেন না। রেসিপিটি অবশ্যই ট্রাই করতে পারেন। আশা করছি রেসিপিটা আপনাদের এত বেশি ভালো লাগবে যে যদি একবার তৈরি করেন বারবার তৈরি করবেন। ঠান্ডা ঠান্ডা ডেজার্টটা সার্ভ করে নিচ্ছি।
ম্যাঙ্গো ব্রেড মালাই রোল। খুবই অল্প কিছু উপকরণে মাত্র 10 মিনিটে ডেজার্টটা তৈরি করে নেওয়া যায়, আর এটা খেতে অসম্ভব মজার হয়। ডেজার্টটা একবার হলো ট্রাই করবেন, আশা করছি অনেক বেশি ভালো লাগবে। এখন কথা না বাড়িয়ে পুরো রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমে এখানে একটা প্যান নিয়ে নিচ্ছি 2 কাপ আগে থেকে জাল করে রাখা তরল দুধ। দুধটা রুম টেম্পারেচারে আছে। এর সাথে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি। মিষ্টিটা চাইলে কিছুটা কমিয়ে বাড়িয়ে ইউজ করতে পারবেন। আর 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার। এখন এই সব কিছুকে একসাথে ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে আমি প্যানটাকে চুলায় বসিয়ে দিচ্ছি। প্যানটাকে চুলায় বসিয়ে দেওয়ার সাথে সাথে এটাকে অনবরত নেড়ে নেড়ে জাল করতে হবে, যেহেতু কাস্টার্ড পাউডার ইউজ করেছি। খুব দ্রুত নিচে লেগে বা পুড়ে যেতে পারে। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এটাকে জাল করে নিচ্ছে। আর খুব বেশি সময় এটাকে জাল করতে হবে না, যেহেতু কাস্টার্ডের এই মিশ্রণটাকে খুব বেশি ঘন করব না। আর এটাতে বলক আসতে আসতেই দেখবেন এটা ঘন হতে শুরু করবে। আর আমি কিন্তু এটাকে অনবরত নেড়ে নেড়ে জাল করছি। এটাতে বলক আসার পরে 3-4 মিনিটের মতো জাল করে নিলেই দেখবেন সুন্দর একটা কনসিস্টেন্সি চলে আসবে। আমি এটাকে 4 মিনিটের মতো জাল করে নিয়েছি। একটু দেখিয়ে দিচ্ছি এটার কনসিস্টেন্সি। এই পর্যায়ে এটাকে নামিয়ে নিতে হবে, কেননা এটা ঠান্ডা হওয়ার পর আরো কিছুটা ঘন হয়ে যাবে। এখন এটাকে কিছুটা ঠান্ডা হতে রেখে এখানে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ দুধের মালাই বা সর। দুধের ওপরে যে মালাইটা জমা হয় আমি সেটাই উঠিয়ে নিয়েছিলাম, আর সেটাকে ফ্রিজে রাখার কারণে কিছুটা জমে গিয়েছে। এটাকে আমি কাঁটা চামচ দিয়ে একটু মিক্স করে নিয়েছি। আর এর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। এখানে আমি পাউডার চিনিটা ইউজ করেছি, এতে খুব ইজিলি এটা সরের সাথে মিশে যাবে। চিনিটাকে দুধের সরের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর এখানে আমি বেশ কয়েক পিস পাউরুটি নিয়ে নিয়েছি। পাউরুটির সাইডের যে ব্রাউন অংশটা আছে সেটাকে ছুরির সাহায্যে কেটে নিচ্ছে। আর কেটে নেওয়া অংশটাকে ফেলে না দিয়ে সেটা দিয়ে কিন্তু খুব ইজিলি আপনারা ব্রেড ক্রামস তৈরি করে নিতে পারেন। কোনো ঝামেলা ছাড়াই শুধুমাত্র ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলেই কিন্তু এগুলো ব্রেড ক্রামস তৈরি হয়ে যাবে। পাউরুটির 4 সাইডের অংশটাকে কেটে নেওয়ার পর একটা বেলনের সাহায্যে আমি একটা একটা করে পাউরুটির পিস বেলে নিচ্ছি। যতটা সম্ভব এটাকে পাতলা করে বেলে নিতে হবে। পাতলা করে বেলে নেওয়ার পরে দুধের সরের সাথে যে চিনিটা মিক্স করে রেখেছিলাম সেই মিশ্রণটা এখন পাউরুটির ওপরে খুব ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। মিশ্রণটাকে পাউরুটির ওপরে ভালোভাবে ছাড়িয়ে নেওয়ার পর এখানে আমি 1 পিস স্লাইস ম্যাঙ্গো নিয়ে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটাকে আমি এখন পাউরুটির ভেতরে দিয়ে ভালোভাবে রোলের মতো করে মুড়িয়ে নিচ্ছি। আশা করছি দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে করছি। একইভাবে সবগুলো পাউরুটি বেলে সেটার উপরে মালাইটাকে লাগিয়ে 1 পিস করে ম্যাঙ্গো স্লাইস দিয়ে সেটাকে এভাবে রোলের মতো তৈরি করে নিতে হবে। খুব সহজেই কিন্তু একটা পাউরুটির রোল তৈরি হয়ে গিয়েছে। এখন এগুলোকে একটা প্লেটের উপরে সাজিয়ে নিচ্ছি। আমি এখানে 5 পিস তৈরি করে নিয়েছি। আপনারা আপনাদের সুবিধা মতো কম বা বেশিও তৈরি করে নিতে পারেন। আর যে কাস্টার্ডের মিশ্রণটা আগে তৈরি করে রেখেছিলাম সেটা কিন্তু এখন বেশ খানিকটা ঘন এবং ঠান্ডা হয়ে গিয়েছে। এখন এর সাথে 1/2 কাপের একটু বেশি দিয়ে দিচ্ছি ম্যাঙ্গো পিউরে। আমি এখানে একটা মিডিয়াম সাইজের আম ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিয়েছিলাম, সেটা এখন এটার সাথে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে দেখবেন এই মিশ্রণটা কিন্তু বেশ খানিকটা পাতলা হয়ে যাবে। এখন এই মিশ্রণটাকে তৈরি করে রাখা পাউরুটির রোলের ওপরে দিয়ে নিতে হবে। আমি সম্পূর্ণ মিশ্রণটা পাউরুটির রোলের ওপরে ঢেলে নিচ্ছি। কাস্টার্ডের এই মিশ্রণটা দেওয়ার কারণে কিন্তু এই পাউরুটিগুলো খুব ভালোভাবে সোক হয়ে যাবে। এতে পাউরুটিগুলো একদম নরম তুলতুলে হয়ে যাবে, মুখে দেওয়ার সাথে সাথে দেখবেন মিশিয়ে যাচ্ছে। এখন এটাকে নর্মাল ফ্রিজে 2 থেকে 3 ঘন্টার জন্য রেখে পুরোপুরি ঠান্ডা করে তারপরে সার্ভ করব। অবশ্যই এটাকে ঠান্ডা ঠান্ডাই সার্ভ করতে হবে। আর এটাকে ডেকোরেট করে নেওয়ার জন্য পাতলা পাতলা করে আমের স্লাইস কেটে সেগুলোকে একটু ফুলের শেপ দিয়ে নিয়েছি। আর উপরে কিছুটা বাদাম কুচিও দিয়েছি। এটা কিন্তু টোটালি অপশনাল, আপনারা দিতে না চাইলে না দিলেও চলবে, চাইলে আমের কুচি করেও সেগুলো দিতে পারেন। ঠান্ডা ঠান্ডা আম পাউরুটির এই মালাই রোলটা খেতে যে কতটা মজার হয় সেটা আপনারা বাসায় তৈরি না করলে বুঝতেই পারবেন না। বাসায় রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন, আশা করছি অনেক বেশি ভালো লাগবে। এই গরমে ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটা খাওয়ার সাথে সাথে দেখবেন মন প্রাণ একদম ঠান্ডা হয়ে যাচ্ছে। রেসিপিটি যদি বাড়িতে ট্রাই করেন আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কেমন লাগলো। আম দিয়ে আজ কুলফি তৈরি করব, আর তাও আবার আস্ত আম দিয়ে। এটা তৈরি করে নেওয়া যেমন খুবই সহজ আর খেতে অসম্ভব মজার হয়। এভাবে কুলফি তৈরি করে বহুদিন পর্যন্ত ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন। যখন প্রয়োজন হবে শুধুমাত্র ফ্রিজ থেকে বের করে কেটে খেয়ে নিতে হবে, কোনো রকম ঝামেলা ছাড়াই। বাসায় হঠাৎ গেস্ট চলে আসলেও তাদেরকেও কিন্তু সাথে সাথে ফ্রিজ থেকে বের করে কেটে সার্ভ করতে পারবেন। আর এগুলো দেখতেও কিন্তু খুবই কিউট হয়।
আমি আশা করছি রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আর আমার রেসিপিটি যদি কোথাও আপনাদের একটুখানিও ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। এখন কথা না বাড়ি পুরো রেসিপিতে চলে যাচ্ছে। প্রথমে এখানে আমি পাকা আম নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো পাকা মিষ্টি যে কোনো আমই এখানে ইউজ করতে পারবেন। তবে খেয়াল রাখতে হবে আমগুলো যেন খুব বেশি নরম না হয়, একটু শক্ত দেখে নিতে হবে। আর আমগুলোকে আমি ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আমগুলোকে ছিলবো না, শুধুমাত্র বোটার অংশ থেকে বেশ খানিকটা কেটে নিচ্ছি। তারপর একটা ছুরি বা চামচের সাহায্যে আমি এই ভেতরের আটিটা বের করে নিব। ছুরি দিয়ে সাইডগুলোকে একটু ছাড়িয়ে নেওয়ার পরে আমি একটা চিমটার সাহায্যে আটিটাকে টেনে উঠিয়ে নিয়েছি। আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনোভাবে আমের আটিটা বের করে নিতে পারেন। এখন এগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর এখন ভেতরে কুলফিটা তৈরি করে নিব। কুলফি তৈরি করার জন্য এখানে চুলা একটা প্যানে আমি 1 লিটার তরল দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে এখন জাল করে কিছুটা ঘন করে নিব। আমি একটু বেশি পরিমাণে কুলফি তৈরি করছি, সেজন্য 1 লিটার তরল দুধ নিয়েছি। আপনারা চাইলে কিন্তু 1/2 লিটার দুধ দিয়েও তৈরি করে নিতে পারেন। আর আমি এখানে যে পরিমাপে তৈরি করছি সেটা দিয়ে কিন্তু মোটামুটি মিডিয়াম সাইজের 10টা আমের মতো কুলফি তৈরি করে নিতে পারবেন। দুধটাকে জাল হতে রেখে আমি এখানে কিছু বাদাম ব্লেন্ড করে নিব। আর এখানে আমি কিছু কাজু বাদাম এবং কাঠবাদাম নিয়েছি, যেগুলোকে 4-5 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার পর আমি কাঠবাদামের খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। এগুলোকে এখন একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছে। আর এর সাথে দিয়ে দিচ্ছে 1/2 কাপ তরল দুধ। আমি এখানে জাল করা দুধ ইউজ করেছি। এখন এটাকে একদমই স্মুথ করে ব্লেন্ড করে নিব। আমার বাসায় সবাই এভাবে কুলফির মধ্যে বাদামটাকে ব্লেন্ড করে দিলে খেতে বেশি পছন্দ করে। তবে আপনারা যদি এভাবে ব্লেন্ড করে দেওয়ার ঝামেলা করতে না চান, সেক্ষেত্রে কিন্তু বাদাম কুচি করেও সাথে সাথে দুধের মধ্যে দিয়ে দিতে পারেন। আমি এখানে বাদামের কোনো নির্দিষ্ট পরিমাপ বলিনি, আপনারা আপনাদের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি। এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর এর মাঝে দুধটাও কিন্তু বেশ খানিকটা ঘন হয়ে এসেছে। ওপরে যে মালাইটা জমা হয়েছিল সেটা আমি মিশিয়ে মিশিয়ে জাল করেছি। দুধটা জাল করে ঘন করলে এটা খেতে অনেক বেশি ভালো লাগে। এখন এর সাথে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। মিষ্টিটা চাইলে কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে ইউজ করতে পারবেন। আর খুব সামান্য একটু দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া। হাতের কাছে না থাকলে 2টো এলাচ থেতো করেও দিতে পারেন, বা দিতে না চাইলে না দিলেও চলবে। চিনি দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। আর যে বাদামের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সম্পূর্ণটা দিয়ে দিচ্ছি। তবে যারা বাদাম কুচি করে দিতে চান তারাও এ পর্যায়ে দিয়ে দিতে পারেন। বাদামের মিশ্রণ দেওয়ার পরে দুধটা কিন্তু কিছুটা ঘন হতে থাকবে। এ পর্যায়ে মোটামুটি একটু ঘন ঘন নেড়ে নেড়ে এটাকে জাল করতে হবে। খেয়াল রাখতে হবে কোনোভাবে যেন এটা নিচে ধরে বা পুড়ে না যায়, তাহলে কিন্তু কুলফির টেস্টটাই নষ্ট হয়ে যাবে। বাদামের মিশ্রণ দেওয়ার পরে এটাকে আমি 2-3 মিনিট জাল করে নিয়েছি। এখন এখানে একটা বাটিতে নিয়েছি 1/2 কাপ তরল দুধ। এর সাথে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডারটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখন এটাকে মোটামুটি অনবরত নেড়ে নেড়ে জাল করতে হবে। নাড়া বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু খুব দ্রুত এটা নিচে পুড়ে বা ধরে যাবে। আর এ পর্যায়ে চুলার আঁচটাকে আমি মিডিয়াম লোতে রেখেছি। কাস্টার্ডের মিশ্রণ দেওয়ার পর এটাকে আরও 2-3 মিনিট খুব ভালোভাবে জাল করে নিচ্ছি। আর জাল করে নেওয়ার পর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। এটাকে এর থেকে বেশি আর ঘন করব না, কেননা ঠান্ডা হওয়ার পর এটা আরও কিছুটা ঘন হয়ে আসবে। এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিয়ে নেড়ে নেড়ে কিছুটা ঠান্ডা করে নিব। তারপরে আমের যে আটিগুলো বের করে রেখেছিলাম সেই আমগুলোকে আমি এখন একটা বাটির মধ্যে বসিয়ে নিয়েছি, যেন আমগুলো কাত হয়ে ভেতরের মিশ্রণটা পড়ে না যায়। তারপরে কাস্টার্ডের যে মিশ্রণটা তৈরি করেছি সেটা এখন আমের মধ্যে দিয়ে ফিল আপ করে নিচ্ছি। সবগুলো আমে একইভাবে কাস্টার্ডের মিশ্রণটা দিয়ে নিয়েছি। আর আমের ওপরের যে অংশটা কেটে রেখেছিলাম সেটা কিন্তু ফেলে দিতে যাবেন না, সেটা দিয়ে এখন এটাকে আবারও ঢেকে রাখবো। খেয়াল রাখতে হবে আমগুলো যেন কাত না হয়ে যায়, তাহলে কিন্তু আবার ভেতরের মিশ্রণটা পড়ে যাবে। এখন এগুলোকে এইভাবেই নিয়ে ডিপ ফ্রিজে রেখে দিব কমপক্ষে 7 থেকে 8 ঘন্টার জন্য। 7 ঘন্টা পরে আমি আমের কুলফিগুলো ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। আর আপনাদের একটু কেটে দেখিয়ে দিচ্ছি। এগুলো যেহেতু এ পর্যায়ে বরফ হয়ে আছে, এগুলো কিন্তু অনেক বেশি ঠান্ডা এবং বেশ শক্ত। আমি একটা পিলারের সাহায্যে এগুলোকে ছিলে নিচ্ছি। ছিলে নিতে একটু কষ্ট হবে, তবে একটু সাবধানে এগুলোকে ছিলে নিতে হবে। তারপর এগুলোকে পিস পিস করে কেটে নিলেই কিন্তু তৈরি হয়ে গেল অসম্ভব মজার ম্যাঙ্গো কুলফি। এভাবে একটু বেশি করে ম্যাঙ্গো কুলফি তৈরি করে কিন্তু আপনারা ডিপ ফ্রিজে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারেন। যখনই খেতে ইচ্ছে হবে বা বাসায় যদি হঠাৎ করে গেস্ট চলে আসে, শুধুমাত্র ফ্রিজ থেকে বের করে আমটা ছিলে পিস করে কেটে দিলেই কিন্তু তৈরি হয়ে গেল ভীষণ মজার ম্যাঙ্গো কুলফি। আমি এগুলোকে গোল গোল করে কেটে নিচ্ছি, তবে আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনোভাবে এটাকে কেটে নিতে পারেন।
যেহেতু এগুলো অনেক বেশি বরফ হয়ে আছে, কেটে নিতে একটু কষ্ট হচ্ছে, তবে আপনারা চাইলে কিন্তু একটু নর্মাল করেও কেটে নিতে পারেন, সেক্ষেত্রে খুব ইজিলি কেটে নেওয়া যাবে। আর আপনারা যদি বাড়িতে এভাবে কুলফিটা তৈরি করেন তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। আমার চ্যানেলে আর কি ধরনের রেসিপি দেখতে চান সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। কুলফিগুলো কেটে নেওয়ার পরে ডেকোরেশনের জন্য উপর একটুখানি বাদাম কুচি দিয়ে দিচ্ছি, এতে এটা দেখতে আরও বেশি ভালো লাগবে। আমের সিজন শেষ হয়ে যাওয়ার আগেই কিন্তু রেসিপিটি ট্রাই করতে পারেন, দেখবেন সবার অনেক বেশি ভালো লাগবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।